বিবিসি প্রবাহে আজ দেখুন জামায়াত সহ ৭ দলের বিক্ষোভের প্রসঙ্গ। পিআর পদ্ধতি সহ নানা দাবিতে জামায়াত সহ ৭ দলের কর্মসূচি, এর মাধ্যমে কি অর্জন করতে চায় দলগুলো? আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে, আমরা জনগণের পক্ষে আন্দোলন করতেছি। তাহলে এখানে সংঘাত ক্লেশ হবে কেন? এখানে কি স্বৈরাচার মাঠে আছে? আমাদের কর্মসূচি থাকা তো কিছু না, আমি তো রাস্তা অবরোধ করতে পারবো না, আমি তো মবক্রেসি করতে পারবো না। বিবিসি প্রবাহে আজকের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে: বাংলাদেশের বিভিন্ন জেলায় টিকার তীব্র সংকট, শিশুর স্বাস্থ্য ঝুঁকির দায় কার? সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর সহ অভিন্ন কিছু দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ ৭টি দল। বৃহস্পতিবার প্রথম দিনে রাজধানী ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভের কর্মসূচি রয়েছে দলগুলোর। আজ প্রথম দিনের কর্মসূচির দিকে নজর রাখছিলেন বিবিসির শাহনেওয়াজ রকি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল যুগপৎ আন্দোলন শুরু করেছে এবং তাদের যেটা দাবি, গত কয়েক মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তারা দীর্ঘ বৈঠক করেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু তাদের যেটা মনে হয়েছে তাদের যেসব দাবি দেওয়া সেগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা, সেই আলোচনার টেবিল থেকে ফলপ্রসূ কোনো ফলাফল তারা পাবেন না। গুরুত্বপূর্ণ দু একটা দলের চাপে হয়তো গভর্নমেন্ট এখানে লেভেল প্লেইং ফিল্ডটা মেনটেন করতে পারছে না। ডিউ টু দ্যাট কজ আমরা মনে করি আন্দোলনটাও আমাদের রাজনীতির অংশ। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য এই দাবি আমরা করছি। আমরা আশা করি, উই আর হোপফুল, যে দাবি আদায় করে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ যাব। টেবিলওয়ালারা গুরুত্ব দেয় নাই, যেহেতু তারা গুরুত্ব দেয় না, এই গুরুত্ব আরোপের জন্য এবং জনগণ যেটাকে চায়, যদি আপনারা সেখানে সমাধান করতে না পারেন, ঐক্যমতে বসতে না পারেন, তাহলে আপনারা গণভোট দেন, ডিসাইড করবে জনগণ যে তারা পিআর চায় কি চায় না। এইসব অভিযোগ নিয়ে তারা এখন রাজপথে আন্দোলন করছেন এবং মনে করছেন আগামী ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচনের তারিখের আগেই সরকার তাদের দাবিগুলো মেনে নেবেন এবং এই দাবি আদায়ে তারা এখন রাজপথে নেমে এসেছেন। এই কর্মসূচির মাধ্যমে ঠিক কি অর্জন করতে চায় দলগুলো? এর ফলে কি নির্বাচন নিয়ে নতুন কোনো অনিশ্চয়তা তৈরি হচ্ছে? রাজনীতিতে যখন এমন নানা বিতর্ক চলছে, তখন একটু দেখে নেওয়া যাক কি বলছে দলগুলো। তাফসির বাবুর প্রতিবেদন। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর এই প্রথম রাজপথে কোনো আন্দোলন কর্মসূচি। জামায়াত তো বটেই, বৃহস্পতিবার জুলাই সনদ, পিআর পদ্ধতির নির্বাচন সহ অনেকটা একই রকম দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলকে। যেটা রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে, প্রতিক্রিয়া তৈরি করেছে বিএনপিতেও। কেউ কাউকে জোর করে এখানে করার সুযোগ নেই। রাস্তায় নেমে আপনি জোর করে যদি কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে তো এটা জনগণের প্রতি আপনার আস্থার অভাব আছে। এই কথাগুলো সাংবিধানিকভাবে কি করা যায়, এর বাইরে এগুলো তো সব আলোচনায় আছে। এই আলোচনায় থাকা অবস্থায় যদি কোনো কেউ রাজনৈতিক কর্মসূচি দেয়, সেটার উদ্দেশ্য দিয়ে তো অনেক প্রশ্ন উঠতে পারে, তাই না? জামায়াত এবং অন্যান্য দলগুলোর যে আন্দোলন, দৃশ্যত সেটা সরকারের উদ্দেশ্যে হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে। ফলে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসছে বিএনপি থেকেই। অন্যদিকে একসঙ্গে আন্দোলনে নামা দলগুলো মনে করছে, তাদের ভাষায় জুলাই সনদের বাস্তবায়ন কিংবা পিআর পদ্ধতির মতো প্রস্তাবগুলো নাকচ করে বিএনপি মূলত একতরফা নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে। ফলে আলোচনায় সমাধান হচ্ছে না। সবাই চায় পিআর, আপনি চান না। আপনি তো আগের জায়গায় আছেন, আপনি সংস্কার চাচ্ছেন না। সংস্কার কমিশনের প্রস্তাব আপনি একমত হচ্ছেন না, রাজনৈতিক দলের সাথে একমত হচ্ছেন না। তাহলে আপনি কোনটা চাচ্ছেন? আপনি যেটা চাচ্ছেন এটা বাংলাদেশে আর হবে না, সে যেমন চলে গেছে। সেটা হলো স্বৈরাচারী আমলের সময় আসলে নির্বাচনের নামে তামাশা হয়েছে, যেনতেনভাবে ক্ষমতায় দখল করা, এটা জনগণ পছন্দ করছে। যারা মনে করেন পিআর বুঝেন না, খায় না, মাথায় দেয়। জামায়াত ও অন্যান্য দলগুলো তাদের ভাষায় জুলাই সনদের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন দলকে নিয়ে একটি জোট গড়ার চেষ্টা করছে।
অনেকেই মনে করেন এর উদ্দেশ্য আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিপরীতে একটি বড় রাজনৈতিক শক্তিকে রাজপথে দৃশ্যমান করা, কিন্তু সেটা করতে গিয়ে বিশেষত বিএনপির সঙ্গে মুখোমুখি অবস্থানের আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে বিভিন্ন দাবিতে 10টিরও বেশি দল প্রাথমিকভাবে একমত হলেও শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টির মতো দলগুলো মাঠে নামেনি। এইভাবে আসলে আমরা যুগপথের নামে আমরা আসলে আলাদা হয়ে যাই, কোনো দলের সাথে আমরা জোট তৈরি করি, সেক্ষেত্রে আসলে অন্য দলগুলোর সাথে এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে। যে কারণে আমরা মনে করি আমাদের আসলে এক থাকা দরকার। যুগপথের নামে এখন আসলে যদি আমরা 8টা দল 10টা দল আলাদা হয়ে যাই, তাহলে তো আওয়ামী ফ্যাসিবাদ তারা তো ফিরে আসবে। তবে এমন সমীকরণের মধ্যেও 7টি দল রাজপথে নেমেছে, কিন্তু বিএনপি যা চায় তার বিপরীতে যখন একটা আন্দোলন তৈরি হচ্ছে, তখন বিএনপি সেটার জবাব কিভাবে দেবে সেটাও একটা প্রশ্ন। আমাদের একটাই কর্মসূচি, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমাদের কর্মসূচি থাকার তো কিছু না, আমি তো রাস্তা অবরোধ করতে পারবো না, আমি তো মবক্রেসি করতে পারবো না। আমার কথা হচ্ছে বিএনপির বিপরীতে যদি কোনো শক্তি দাঁড় করাতে কেউ চায়, সেটাও তাদের অপশন আছে, সেটাও তো একটা গণতান্ত্রিক অপশন, কিন্তু সেটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। তো আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে না, আমরা জনগণের পক্ষে আন্দোলন করতেছি। তাহলে এখানে সংঘাত ক্লেশ হবে কেন? এখানে কি স্বৈরাচার মাঠে আছে? এটা কি যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, হ্যাঁ, সে জায়গায় যদি কোনো দল আসতে চায় তাহলে তার পরিণতিও সেরকম হবে। রাজনীতিতে কথার উত্তাপ আর রাস্তার কর্মসূচি শেষ পর্যন্ত পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে সেটা কারোরই জানা নেই, কিন্তু দলগুলো বিপরীতমুখী অবস্থানে থাকলে সেটা যে অস্থিরতা তৈরি করবে সেরকমটাই মনে হচ্ছে। এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন অন্তত জুলাই সনদ নিয়ে ঐকমত্য হলেও বিরোধপূর্ণ পরিস্থিতির উত্তরণ ঘটানো সম্ভব। এখন যদি বিএনপিটা অ্যাকসেপ্ট করে এবং এটা নিয়ে কাজ করে, তাহলে হচ্ছে তাদের জনপ্রিয়তা বাড়বে। আর অন্য দলগুলি যদি মনে করে যে হ্যাঁ শুধু বিএনপির জন্য হচ্ছে না, তাহলে হয়তো তারা যে আন্দোলনে আসছে এটার একটা যৌক্তিকতা থাকে। তারপরেও এই সরকার এসে বলেছে কিছু সংস্কার করবে, এই সময়ে এদেরকে ব্যতিব্যস্ত করে, যেহেতু ইলেকশনের ডেট আছে সামনে, এখন বোধহয় রাজপথে না নামাটা যুক্তিযুক্ত ছিল। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা নতুন নয়। পারস্পরিক অবিশ্বাস থেকে বিরোধিতা আর সেখান থেকে সংঘাত, সংঘর্ষ, অস্থিরতার ইতিহাসও পুরনো। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সেই পুরনো পথে হাঁটবে নাকি সমাধান বের করতে পারবে, তার উপরই নির্ভর করছে অনেক কিছু। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার এবং সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। মিস্টার রাজ্জাকি, শুরুতে আপনার কাছে আসি। এই কর্মসূচি বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং নানা ইস্যুতে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হচ্ছে না, তখন এটা কি আসলে বিএনপিকে একটা টার্গেট করে মাঠে চাপ সৃষ্টি করা এবং দর কষাকষিতে এগিয়ে থাকার একটা কৌশল কিনা আপনার কাছে? কি ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি লক্ষ্য করেন, আমরা তো আলোচনার টেবিলটা দেখছি, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আলোচনার টেবিলটা, এবং এখানে তো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসার কথা, তাদের নিজেদের মধ্যে আলোচনা করার। এখানে তো সরকার একটা তৃতীয় ব্যক্তি, তার কিন্তু এমন কোনো দায় নাই, কারণ সে তো সরকার, সে তো কোনো দলীয় সরকারও না যে তার নির্বাচন করে সে আবার ক্ষমতায় আসবে। যেই রাজনৈতিক দলগুলো বসছে তারা যে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যর্থতার কারণে তো তারা মাঠে নেমেছে। এটার দায় দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোর। আপনি ব্যক্তিগত এককভাবে কোনো রাজনৈতিক দলের দোষ দিতে আপনি পারবেন না। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারলো না। ঐকমত্য কমিশনের মেয়াদ তো আরো বেড়েছে, সে বাড়ুক মেয়াদ, কিন্তু আমি তো ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়তে থাকুক, তাতে কি আসে? আলোচনার সুযোগ তো আসলে শেষ হয়ে যায়নি। না, ঐক্যমত্যে আসতে হবে রাজনীতিবিদদের, ঐক্যমত্যে আসতে হবে রাজনীতিবিদদের। তারা যখন নিশ্চিত হইলে, এখন আরেকটা ব্যাপার আছে এখানে, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এবার যে এই যে ডাকসু এবং জাকসুর যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচন থেকে একটা রিফ্লেকশন তো অলরেডি একটা ওয়েভ তৈরি হয়েছে। এখন এই ওয়েভটা তৈরি হলে যেটা হবে, কিভাবে তারা জিতলো না জিতলো সেই ডিপ্লোমেসিতে যাচ্ছি না, আলটিমেটলি জিতলো। জেতার পর এখন রাকসু চাকসু এই ওয়েবটা যদি পড়ে যায়, তাহলে জামাত যদি পিয়ার পদ্ধতির জন্য মাঠে নামে, তার সাথে ছাত্র সংগঠন নামে মাঠে থাকে, তার সাথে তারা কিন্তু বিরাট ফোর্স হবে।
কারণ বাংলাদেশে যত আন্দোলন হয়েছে রোলটা প্লে করছে ফাইনালি ছাত্ররা। সুতরাং সেক্ষেত্রে জামাত মানে মনে করতেছে এটা আমাদের সুযোগ। আর যেটা আপনি বললেন যে বিএনপির মুখোমুখি দাঁড়ানো কিংবা বিএনপির উপরে চাপ প্রয়োগ করা, করবে না, এটা রাজনীতির অংশ, এটা তো রাজনীতির অংশ। আমার তো ক্ষমতায় যাওয়া দরকার, যারা মানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করে তাদের ক্ষমতায় যাওয়া দরকার। আর আমাদের দেশে একটা দ্বিদলীয় রাজনীতি ছিল, সেটা হলো 96 আর 91, 96, 2001 যদি দেখেন তত্ত্বাবধায়ক সরকার দিনে 3টা নির্বাচন হয়েছে, অল্টারনেটিভ কিন্তু হয়েছে, মানে এক দল ছিল আবার পরে অন্য দল আসছে, অর্থাৎ এই কায়দায় নির্বাচন হলো এক দল অন্য দল অপর দল, এই দ্বিদলীয় রাজনীতি ছিল। এই দ্বিদলীয় মানে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও ছিল। আপনি দেখেন আজকে জুলাই আন্দোলনের পরে যে রেটে রাষ্ট্রপতি অপসারণ হওয়ার আন্দোলন করা উচিত ছিল সেটা হয়নি। তারপরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ক্ষেত্রে দায়িত্বশীল বড় দল বললো এটা আমাদের কাজ না, এটা দলে কি জনগণ করবে। তাহলে এগুলো কিন্তু জুলাই চেতনার বিরুদ্ধে যায়, এবং এই মুহূর্তে আপনার জুলাই চেতনার বিরুদ্ধে যারা যাবে এই সেন্টিমেন্ট আপনি ধরে রাখতে পারবেন না। কারণ এই জুলাইটা তাদের কাছে ইতিহাস না, এটা 14 মাস আগের ঘটনা, 71 সালের ঘটনা আমাদের কাছে ইতিহাস, কিন্তু এই ঘটনাটা কিন্তু ইতিহাস না। সুতরাং ভোটাররা এবার জাজমেন্টে নিবে, ভোটাররাই জাজমেন্টে নিবে কারা জুলাই চেতনা ধারণ করে। সেই জুলাই চেতনা যারা ধারণ করে তারাই এবার জয়ী হবে। ধন্যবাদ মিস্টার কাসার। বিএনপি চায় দ্রুত নির্বাচন, ফলে আন্দোলনের মুখোমুখি হওয়া বা পরিস্থিতি উত্তপ্ত হোক সেটা হয়তো তারা চায় না। আবার দলটি চুপ করে থাকবে কিনা সেটা কতটা সম্ভব তাদের পক্ষে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। তো বিএনপি কি একটা উভয় সংকটে পড়ে গেছে? নিশ্চিতভাবেই তারা একটা রাজনৈতিক কৌশলের মুখোমুখি। কেননা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছিল সেই অবস্থায় 7টি দল যখন মাঠে চলে গেল, তারা প্রকাশ্যে বলে দিল আমরা মাঠের শক্তিমত্তা দেখাতে চাই এবং আমাদের পিআরের দাবি আমরা মাঠে আদায় করতে চাই। যদিও এই দাবি কিন্তু আপনি যখন সংলাপ শুরু হয়েছিল তখন এই দাবি কোথাও ছিল না, কিন্তু আমার মনে হয় যে তারা এই যে নতুন করে একটি রাজনৈতিক শক্তি হিসাবে উদ্ভব হতে চেষ্টা করছে। 2টি ছাত্র সংসদ নির্বাচনে তারা ভালো করেছে, এখন তাদের মনে হয়েছে যে ভোটের মাঠে ভালো করে সংসদে তাদের প্রতিনিধিত্ব কি করে বাড়ানো যায় এবং অনেকগুলো দলকে যদি একসাথে নেওয়া যায় তাহলে এমনও তো হতে পারে অলৌকিক কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে। কাজে এটি একটি রাজনীতির কৌশল, এটি ভোটের কৌশল। আপনি খেয়াল করে দেখবেন এই যে প্ল্যাকার্ডটিতে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, এটি পরিষ্কার ভোটের রাজনীতিতে জামাত ইসলামী এবং তার সহযোগীদের ভালো করার জন্য একটি কৌশল। তারা গণ অধিকার পরিষদ হোক বা অন্যদেরকে দিয়ে কথাগুলো বলিয়েছে, এখন তারা নিজেদের জনসভায় সেই কথাগুলো প্ল্যাকার্ড আকারে প্রদর্শন করছে। তার মানে হচ্ছে দেখুন সরকার এখানে কোনো পক্ষ না, সরকার একটা ফ্যাসিলিটেটর। কাজেই তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এটি আমি মনে করি না। তারা বরঞ্চ রাজনৈতিক যে মাঠ সেই রাজনৈতিক মাঠের প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এবং তারা কৌশল হিসাবে নিয়েছে যে এতে করে যদি মানুষের সম্পৃক্তি বাড়ানো যায় এবং সেটিকে যদি টেনে ভোট পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তার আগে যদি কোনোভাবে পিআরের দাবি এমনকি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ কিংবা কোনো একটিতে আদায় করা যায়, সেটি তাদের একটা বড় অর্জন হবে। আপনি জানেন যে বাংলাদেশে নির্বাচনের আগে মাঠে জিততে হয়, তাহলে তার প্রতিফলন ঘটে ভোটের বাক্সে। ওই নির্বাচনের আগে মাঠে শক্তি প্রদর্শন বা মাঠে তাদের নিজেদের শক্তিটাও ঝালিয়ে নিচ্ছেন তারা নিশ্চিতভাবেই। মিস্টার রাজ্জাকি, জামায়াতের পিআর পদ্ধতির যে দাবিটা সেটার দিকে যদি আমরা তাকাই, মানে জামাত কেন এতটা কঠোর অবস্থানে যেটা করতেই হবে? ভেরি সিম্পল। আপনি যদি পিআর পদ্ধতি জামাত চায় কেন? জামাত যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করে হাতে গোনা 2-4টা সিট পাবে, আর পিআর পদ্ধতি তাকে অনেকগুলো সিট এনশিওর করবে, তাহলে সেটা তার দলীয় স্বার্থ দেখছে এবং তার কিছু প্ল্যান আছে সেগুলো সে বাস্তবায়নের চেষ্টা করবে। আর যে পিআরের বিরোধী করে সেই পিআর পদ্ধতি যদি না থাকে তাহলে সে সিঙ্গেল মেজরিটি বা 2/3 মেজরিটি পেয়ে যেতে পারে। সুতরাং এখানে দুইটা দলই, দুইটা গ্রুপই নিজ নিজ স্বার্থ দেখতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাকে চিন্তা করতে হবে রাষ্ট্রের জন্য কোনটা ভালো, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য। রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যেটা ভালো সেটা আমরা দেখতেছি না, সেই ব্যাখ্যাও পাচ্ছি না। জনগণ পিআর কতটা বোঝে সেটাও জনগণের বোঝার কোনো প্রশ্নই নাই। কেন নাই আমি বলি, প্রশ্ন নাই এই কারণে আমরা বরাবরই দেখছি দলকে ভোট দেয়, মার্কাকে ভোট দেয়, তার সাথে নাম থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আলটিমেটলি ভোট দেয় মার্কাকে। আমরা এমনও দেখছি যে রংপুরের লোকরে ঢাকা থেকে দাঁড়া করাইছে, সে কি ওখানে পপুলার? অফকোর্স নট, সেখানে এসে মার্কায় ভোট পেয়েছে। সুতরাং এটা ইম্যাটেরিয়াল। কিন্তু যদি আপনি ওই পিআর পদ্ধতিতে গেলে যেটা হবে, সরকারটা একটু দুর্বল হয়। সরকার দুর্বল হলে
চাপ দিয়ে অনেক কিছু করানো যায় এবং সরকার দুর্বলে দুর্নীতিও কমে যাবে, মাঠের চাঁদাবাজিও কমবে। পাশাপাশি আজকে জুলাই সনদ নিয়ে যে কথাটা হচ্ছে, এটা বাস্তবায়ন করবে পরবর্তী সংসদে যাওয়ার পর 2 বছরের মধ্যে। আপনি পিআর সিস্টেমে যদি যান, খুব সহজে বলে দিলাম, সরকার যদি দুর্বল হয় তখন ওই পিআর সিস্টেম বাস্তবায়ন করার জন্য, পিআর না, এই আপনার জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য প্রেশার দিতে পারবে। যদি বলে মানবো না, তাহলে আস্থা তুলে নিবে, আস্থা তুলে নিলে ক্ষমতা চলে যাবে, এবং ক্ষমতা লোভী যেহেতু তখন সম্ভব। তাহলে আপনি এখন যাই বলছেন না কেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি পিআর পদ্ধতি ছাড়া 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে যেতে পারে, তাদের প্রথম কথা থাকবেই আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি, সুতরাং আমার এটা দায়িত্ব না। সুতরাং আপনার জুলাই সনদ বাস্তবায়ন করার সবচেয়ে ইজি ফর্মুলা আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া। এই যত আলাপ হচ্ছে, কোনো আলাপই গ্রহণযোগ্য না, এগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি পিআর পদ্ধতিতে একটা দুর্বল সরকার, আর যে দুর্বল সরকার বলে সরকার যদি স্বচ্ছ থাকে, সেই সরকার দুর্বল নয়, কিন্তু তারা নিশ্চিত যে আমরা অস্বচ্ছ থাকবো, তাই তারা এটাকে সন্দেহ করতেছে। কনফিডেন্স যদি থাকতো আমি স্বচ্ছ থাকবো, তাহলে তো দ্বিমত করার কিছু নাই। কেন বলছি, শেষ করে দিচ্ছি। যেমন সৌদি আরবে কথা আছে চুরি করলে হাত কেটে দেয়, সৌদির লোকের কি হাত নাই? সৌদি আরবে কথা আছে কুদৃষ্টি দিলে চোখ তুলে নেয়, তাদের কি চোখ নাই? তাহলে হাত আর চোখ সবই আছে যদি তারা স্বচ্ছ থাকে, আইন মানে। সুতরাং আপনি স্বচ্ছ থাকবেন, আইন মানবেন, পিআর পদ্ধতিতে যান, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত। ধন্যবাদ আপনাকে। মিস্টার কাসার, এই যে পিআর পদ্ধতি, এটা মেনে নিলে বিএনপির আসলে অসুবিধা কি কি? বেশ কিছু কথা তিনি বললেন। পিআরের ঝুঁকি যেটি হচ্ছে সেটি হচ্ছে সরকারটি নাজুক এবং দুর্বল হয়। আপনি জানেন যে একটি বড় রাজনৈতিক শক্তি পলাতক অবস্থায় রয়েছে, তারা যে কোনো সুযোগে পার্লামেন্টারি পদ্ধতি, নির্বাচন হোক অন্যান্যভাবে আবার ক্ষমতা কেন্দ্রে আসার চেষ্টা করবে। পিআর তাদের জন্য একটি সুযোগ তৈরি করে বলে বিএনপি মনে করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে গণতন্ত্রের মানদণ্ড, তাতে করে সরাসরি ভোটই আমরা ভুলে গেছি 16 বছর হলো। সেখানে পিআর পদ্ধতিতে যখন আপনি যাবেন, সেটিকে আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। তৃতীয় যেটি ভয়ের জায়গা, সেটি হচ্ছে যে আমরা অতীতে স্বৈরাচারী শাসন দেখেছি, ফ্যাসিবাদের শাসন দেখেছি। ভয়টি হচ্ছে যে কেউ 2/3 মেজরিটি পেল অথবা আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, তা আবার দানব হয়ে ওঠার প্রচলিত পদ্ধতিতে একটা সুযোগ রয়েছে। আর জামাত যেটি বারবার বলছে তার সহযোগীদের নিয়ে, ভোটের ইনসাফ। এই যে আমরা এখন উইনার টেক্স অল, আপনি 99,000 ভোট পেলেন, আমি 1 লাখ ভোট পেলাম, আপনার 99,000 কাজে লাগলো না। তারা বলছে যে ওই 99,000কেও আমি যোগ করে সংসদে আমার প্রতিনিধিত্ব বাড়ালাম। কাজেই এটির অনেকগুলো চিন্তার বিষয় রয়েছে, এবং আমার মনে হয় 16 বছর পরে আমরা যে ভোটটিতে অংশ নিতে যাচ্ছি, তাতে এত পরীক্ষা নিরীক্ষা করে ভোটের যে অনিশ্চয়তা এবং ভোটের যে চ্যালেঞ্জ, সেটি আরও বেড়ে যায় কিনা। আরেকটি জিনিস হচ্ছে যে আপনার ছোট দলগুলো তাদের প্রতিনিধিত্ব চাচ্ছে ক্ষমতায়। বর্তমান পদ্ধতিতে কিন্তু যারা সরকার গঠন করে, বিরোধী দলকে আমরা খুঁজে পাই না, তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না। এখানে জামাতে ইসলামী অথবা এনসিপি অথবা অন্য দলগুলো তাদের এক ধরনের প্রতিনিধিত্ব চাচ্ছে। সেটিকে অ্যাড্রেস করার জন্য পিআর ছাড়াও অন্য অনেক পথ রয়েছে। সর্বশেষ যেটি কথা, সেটি হচ্ছে জুলাই সনদ আপনি বাস্তবায়ন করবেন কি করে। কেননা এমনও হতে পারে নির্বাচনের পরদিন আপনি উপলব্ধি করলেন আপনার আর রেলেভেন্স নাই, আপনি নির্বাচনে ভালো করেন নাই। কাজে তখন এই সনদ বাস্তবায়নের দায়িত্ব এবং সময়কাল এবং পদ্ধতি নিয়ে যখন প্রশ্ন উঠবে, তখন আমাদের দেখতে হবে প্রচলিত পদ্ধতির নির্বাচন নাকি পিআর পদ্ধতির নির্বাচন আমাদেরকে অনেক বেশি বেনিফিট দিবে। নির্বাচনী কাঠামোর পরিবর্তন বা ব্যবস্থাপনার পরিবর্তন এখন ফান্ডামেন্টাল ডিসকাশন হবে কি না, আমাদের অন্য অনেক চ্যালেঞ্জের মাঝামাঝি, সেটি কিন্তু ভাবতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত কয়েক মাস ধরে চলছে শিশুদের ইপিআই টিকার সংকট। ফলে সময় মতো টিকা পাচ্ছে না শিশু, তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তারেকুজ্জামান শিমুল খোঁজ নিয়েছেন কেন এই পরিস্থিতি তৈরি হলো। আজকে নাই, 2 সপ্তাহ পরে আসতে বলছে। তো এখন এই যে বাচ্চার যে টিকাগুলো যে নেয়, বাচ্চাটাকে আমি যদি ঠিক মতো টিকাটা টাইম মতো না দিতে পারি, আমার বাচ্চার যদি কিছু হয়, তাহলে এটার মানে দায়টা কে নিবে? জন্মের পর সন্তানের প্রথম টিকা, তাই সময় মতোই সেটি দিতে চান তিনি। কিন্তু টিকা কেন্দ্রে ঢুকে যা শুনলেন তা রীতিমতো হতাশ করল মিস ফাতেমাকে। টিকা নেই, কবে আসবে সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। ফাতেমার মতো কুমিল্লার অনেক মাই গত কয়েক মাস ধরে বাচ্চাকে টিকা দিতে পারছেন না, যা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। এ অবস্থায় সন্তানের টিকা দেওয়ার জন্য অনেকে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছোটাছুটি করছেন, কেউ বা অপেক্ষা করছেন মাসের পর মাস। টিকা তো পাইতেছে না কেউ, প্রথম টিকাগুলো তো কেউই পাইতেছে না। জন্মের পরে একটা টিকাও নিয়মিত হয় নাই,
1 মাসেরটা 2 মাসে যে পাইছি, 2 মাসেরটা 4 মাসে, 3 মাসের টিকা তো এখন পর্যন্ত দেওয়া হয় নাই, 10 মাস চলে। হাম হয়েছে, এরপর আপনার ওই যে বিসির মতো লালচে বিসি হয়, জ্বর হয়, সর্দি লাগিয়ে তো থাকে। ওই ডাক্তারে বলছে যে টিকাটা টাইম মতো পাইতেছে না, যে এই জন্য ওর হামটা বারে বারে উঠতেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের এই টিকাদান কেন্দ্রটিতে আজকে সকালে আসার পর আমরা দেখেছি এখানে প্রায় অর্ধশতাধিক মানুষ তাদের বাচ্চাদের নিয়ে এসেছিলেন টিকা দিতে, কিন্তু তাদের বেশিরভাগেরই টিকা না দিয়েই চলে যেতে হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে এখানে টিকার একটা বড় ধরনের সংকট রয়েছে। যারা টিকাদান কর্মসূচি চালাচ্ছেন তারা বলছেন যে এখানে যা চাহিদা রয়েছে সেটির 4 ভাগের 1 ভাগেরও কম টিকা সরবরাহ করা হচ্ছে। মনে করেন 2 মাস পরে একবার আসে, আমাদের চাহিদা মনে করেন 20,000, আসে হচ্ছে 3,000, 4,000, 5,000 এভাবে। যখন টিকাটা আসে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এর বেশি আমরা কাউকে টিকা দিতে পারি না। অনেকে ফিজিক্যালি এসে আমাদের সাথে খুব রাফ বিহেভ করে যে কেন টিকা নাই, আমরা বিক্রি বলে যে আমরা নাকি টিকা বিক্রি করে দিই। বাংলাদেশে একটি শিশুর জন্মের পর থেকে 2 বছরের মধ্যে সরকারি উদ্যোগে 10টি সংক্রামক রোগের টিকা দেওয়া হয়ে থাকে। 4 দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে চলমান এই কর্মসূচির ফলে দেশটিতে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু চলতি বছরের শুরু থেকে কুমিল্লা ছাড়াও মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, যশোর সহ কয়েক ডজন জেলায় শিশুদের বেশ কিছু টিকার সংকট দেখা যাচ্ছে। এর মধ্যে নিউমোনিয়া, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার ঘাটতি বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এই বছরের প্রথম থেকেই আমরা এটা ফেস করছি এবং প্রতি মাসেই আমরা কিছু কম পাচ্ছি। পেন্টাভ্যালেন্টের কথাই ধরেন, আমার 4,53,318টির চাহিদা রয়েছিল, বিপরীতে আমরা 2,85,000 পেয়েছি। তারপরেও আমাদের 1,60,000 বা 68,000-এর মতো ঘাটতি রয়ে গেছে। টিকার এমন ঘাটতি শিশুদের স্বাস্থ্য তো বটেই, দেশের সার্বিক স্বাস্থ্য খাতকেই মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটা নিঃসন্দেহে কনসার্নিং এই কারণে যে যেই বাচ্চাটা যেই সময় টিকা পাওয়ার কথা, সে যদি সেই সময় সেই টিকা না পায় তাহলে তার ওই রোগে ভোগার ঝুঁকি একটু হলেও বেড়ে গেল। এই সলভটা অত্যন্ত দ্রুতগতিতে বিশেষ উদ্যোগের মাধ্যমে করতে হবে। প্রয়োজন হলে নতুন ক্যাম্পেইন করে যারা বাদ পড়েছে তাদেরকে আবার টিকা ব্যবস্থাপনায় ফেরত নিয়ে আসতে হবে। এখন এটা আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অনতিবিলম্বে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সেই আশ্বাসটা আপনারা কতদিন ধরে পাচ্ছেন? সেই আশ্বাসটা আমরা পাচ্ছি 2-3 মাস ধরে পাচ্ছি। মাঠ পর্যায়ে সংকট দেখা গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অবশ্য বলছেন দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। তাহলে ঢাকার বাইরের জেলাগুলোতে শিশুরা টিকা পাচ্ছে না কেন? আসলে এই মুহূর্তে আমাদের টিকার কোনো ঘাটতি নাই। আমাদের স্টোরে কিন্তু সব অ্যান্টিজেনই এখনও আছে, কিন্তু আমরা পরিবহনের কিছু সমস্যার কারণে আমরা সব অ্যান্টিজেনগুলো সময় মতো তাদের কাছে পৌঁছায় দিতে পারি না। মূল অসুবিধা যে আমরা গাড়িগুলো ঠিকমতো ব্যবহার করতে পারি না, কারণ এদের কনভেন্স দিতে হয়, তেল দিতে হয়, এইগুলো তো টাকার দরকার, এগুলো তো তাদেরকে দিতে হয়। তাই ওপি না থাকার কারণে এই টাকাটা আমরা এখন দিতে পারছি না সব জায়গায়। আমরা ডিপিপি রেডি করে দিয়েছি, এখন পাস করবেন তো মন্ত্রণালয়। ডিপিপি পাস হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু শিশুদের টিকা প্রদান কর্মসূচি, যা বছরের পর বছর ধরে সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে, সেটি ঘিরে কিভাবে এমন একটি সংকট তৈরি হলো এবং কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও কেন সেই সমস্যার সমাধান হলো না, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারেকুজ্জামান শিমুল, বিবিসি নিউজ বাংলা। এরই সঙ্গে শেষ পর্যায়ে চলে এলাম। সব সময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।